হাই, আমার নাম ড্যান এবং এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজেই ব্লুহোস্ট ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন। এটি একটি সম্পূর্ণ ধাপে ধাপে গাইড যা একদম নতুনদের জন্য যতটা সম্ভব সহজ এবং বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে। আমরা শুরু করব ব্লুহোস্টে সাইন আপ করার মাধ্যমে এবং আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের জন্য সবচেয়ে ভালো মূল্য নিশ্চিত করার মাধ্যমে। এরপর আমি আপনাকে ডোমেইন সেট আপ এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পুরো প্রক্রিয়া দেখাবো। তারপর আমি আপনাকে দেখাবো কিভাবে শত শত পেশাদারভাবে ডিজাইন করা ওয়েবসাইট টেমপ্লেট একদম ফ্রিতে পাবেন, যেগুলো পুরোপুরি কাস্টমাইজযোগ্য এবং মোবাইল ফ্রেন্ডলি। আপনি শিখবেন কিভাবে এই টেমপ্লেটগুলো সহজেই কাস্টমাইজ করবেন এলিমেন্টর ব্যবহার করে, যা ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় ভিজুয়াল পেজ বিল্ডার। এই ভিডিওতে আমরা যা কিছু ব্যবহার করব সবই ফ্রি, শুধু ব্লুহোস্টের হোস্টিং ছাড়া। কিন্তু আপনি যদি স্ক্রিনের নিচে দেওয়া বিশেষ লিঙ্কটি ব্যবহার করেন, তাহলে আপনার হোস্টিং প্ল্যানে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাবেন। এই লিঙ্কটি সবসময় আপনাকে আমাদের বর্তমান সময়ে থাকা সেরা ডিলটি দেবে। আপনি যদি ভিডিওর বিবরণের উপরের দিকে স্ক্রল করেন, সেখানেও একই লিঙ্কটি পাবেন। এটা ব্লুহোস্টের হোম পেজে পাওয়া ডিলের চেয়ে আরও ভালো, তাই নিশ্চিত হয়ে নিন আপনি যেন এই এক্সক্লুসিভ ডিসকাউন্টটি পাচ্ছেন। চলুন এখন একটি হোস্টিং প্ল্যান এবং ডোমেইন বেছে নেই। আপনার এক্সক্লুসিভ ডিসকাউন্ট ক্লেম করতে এবং ফ্রি ডোমেইনের সুবিধা নিতে গেট স্টার্টেড নাওতে ক্লিক করুন। এখানে আপনি ব্লুহোস্টের বিভিন্ন প্ল্যান দেখতে পাবেন। এই টিউটোরিয়ালের সবকিছুই স্টার্টার প্ল্যানে কাজ করবে, তাই আমি চুজ প্ল্যান এ ক্লিক করব। এখন আপনার ডোমেইন নাম বেছে নেওয়ার সময়। চেষ্টা করুন নামটি সংক্ষিপ্ত, মনে রাখার মতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেন এটি পাওয়া যায় এমন হয়। আমি লিখছি ব্রুক টিউটোরিয়াল 3, যা ব্লুহোস্ট ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের সংক্ষিপ্ত রূপ। এখান থেকে আপনি আপনার টপ লেভেল ডোমেইনও পরিবর্তন করতে পারেন, তবে আমি কমই রাখার পরামর্শ দেব। আমি সাধারণত ডোমেইন প্রাইভেসি ও প্রোটেকশন যোগ করি যাতে কোনো অপ্রয়োজনীয় মেইল না আসে, তবে আপনি চাইলে পরে কিভাবে এটি সরাতে হয় সেটাও দেখাবো। এখন সার্চ ফর ডোমেইন এ ক্লিক করুন। এই পৃষ্ঠায় আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনার প্ল্যানের বিস্তারিত নিশ্চিত করতে পারবেন। তাহলে প্রথমেই আমি এখানে বাম পাশে এসে একটি ইমেইল লিখব এবং একটি পাসওয়ার্ড বেছে নেব। এরপর রিকমেন্ডেড অ্যাডঅনসের মধ্যে থেকে আমি সাইট লক এসেনশিয়াল সরিয়ে দেব। আপনি চাইলে এই অপশনগুলো ঘেঁটে দেখতে পারেন, তবে আমি কোনো অ্যাডঅন ছাড়াই এগিয়ে যাব। এরপর ডান পাশে আবার গেলে স্টার্ট হোস্টিংয়ের নিচে ডাউনলোডে ক্লিক করতে পারেন। আপনার বাজেট কম হলে 1 বছরের প্ল্যান নিতে পারেন, তবে 3 বছরের প্ল্যান নিলে এই কম রেটটি লক হয়ে যাবে। এটি আমাদের 1 বছরের জন্য ফ্রি ডোমেইন, আর এখানেই আপনি চাইলে ডোমেইন ও প্রাইভেসি প্রোটেকশন সরিয়ে ফেলতে পারেন। আপনি যখন আপনার প্ল্যানের বিস্তারিত নিয়ে সন্তুষ্ট হবেন, তখন নিচে স্ক্রল করে বিলিং ইনফরমেশনে যান। এখানে বাম পাশে আপনার তথ্য দিন, তারপর সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এখন যেহেতু আমাদের হোস্টিং সেট আপ হয়ে গেছে এবং ডোমেইনও আছে, এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। এবং ঠিক এভাবেই পেমেন্ট সাবমিট করার পর ব্লুহোস্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবে এবং আপনি চলে আসবেন ব্লুহোস্ট ড্যাশবোর্ডে। এখানে থাকা বাটন দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারেন, তবে আমি আপনাকে ম্যানুয়ালি কিভাবে যেতে হয় সেটা দেখাই। যদি আপনি এই পপ আপ উইন্ডোটি বন্ধ করে ফেলেন, তাহলে যেন সমস্যা না হয়। ডিফল্টভাবে আপনি এই হোস্টিং ট্যাবে চলে আসবেন। এখান থেকে উপরে যান এবং ওয়েবসাইটসে ক্লিক করুন। এখানে আপনি আপনার নির্বাচিত ডোমেইনটি দেখতে পাবেন এবং ওয়ার্ডপ্রেস চালু করতে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করুন। এবং এখানে আপনি অফিসিয়ালি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে এসেছেন, যা আপনার নতুন ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখানেই আপনি আপনার ওয়েবসাইটে পরিবর্তন আনতে, পেজ পাবলিশ করতে বা টুলস ইনস্টল করতে আসবেন। আমরা ডিজাইন শুরু করার আগে চলুন দ্রুত ড্যাশবোর্ডটা পরিষ্কার করি এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলি। বাম পাশে মেনুতে ব্লুহোস্ট সেকশনের নিচে ড্যাশবোর্ডে ক্লিক করুন। উপরে থাকা এই ব্যানারটি আমরা ডিসমিস করতে পারি, তারপর ডান দিকে উপরে থাকা স্ক্রিন অপশনসে ক্লিক করুন। এখানে আপনি সবকিছু আনচেক করতে পারেন এবং চাইলে পরে এগুলো আবার চালু করতে পারবেন। তারপর আপনি স্ক্রিন অপশনস প্যানেলটি কোল্যাপস করতে পারেন। এরপর কিছু নোটিফিকেশন সরাতে প্লুজেন্স ট্যাবে যান। আমরা পরে আবার প্লাগইনসে ফিরে আসব, কিন্তু আপাতত যেগুলো দরকার নেই সেগুলো একটু পরিষ্কার করি। আমি ক্রিয়েটিভ মেইল এবং দিস মনস্টার্স ইনসাইটস, জেটপ্যাক, অপটিম মনস্টার আর নিচে স্ক্রল করলে ইউএসসিও সিলেক্ট করব। তারপর আবার উপরে স্ক্রল করুন এবং বুক অ্যাকশনসে ড্রপডাউনে ক্লিক করুন, তারপর ডিঅ্যাক্টিভেট এবং অ্যাপ্লাইতে ক্লিক করুন। আপনি যদি এই প্লাগইনগুলো পুরোপুরি সরাতে চান, তাহলে আবারও এগুলো সিলেক্ট করতে পারি। ক্রিয়েটিভ মেইল, মনস্টার ইনসাইটস, জেটপ্যাক, অপটিম মনস্টার এবং ইউএসট।
আবারও আমরা বুক অ্যাকশনসে ক্লিক করতে পারি। এবার ডিলিট, তারপর অ্যাপ্লাই এবং কনফার্মে ক্লিক করুন। ঠিক আছে, এখন অনেক পরিষ্কার লাগছে। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার থিম ইনস্টল করা। থিম আপনার ওয়েবসাইটকে মৌলিক কাঠামো দেবে এবং একটি প্লাগইন ব্যবহার করে আপনাকে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট ব্যবহার করার সুযোগ দেবে। একটি থিম আপনার সাইটের রং, ফন্ট এবং লেআউট নিয়ন্ত্রণ করে। এই ভিডিওতে আমরা অ্যাস্ট্রা নামে একটি জনপ্রিয় ফ্রি থিম ব্যবহার করব। এটি এলিমেন্টও এবং আমরা কিছুক্ষণের মধ্যে যেসব টেমপ্লেট ব্যবহার করব তাদের সঙ্গে দারুণভাবে কাজ করে। আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে মাউস নিয়ে যান এবং দেমসে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল করুন এবং অ্যাড ডিমে ক্লিক করুন। উপরে ডান পাশে অ্যাস্ট্রা লিখে সার্চ করুন। তারপর সেটার উপর মাউস নিয়ে যান এবং ইনস্টলে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। এখন আমি আপনাকে দেখাব কিভাবে একটি প্লাগইন ব্যবহার করে শত শত ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, যেগুলো পুরোপুরি কাস্টমাইজ করা যায়, সেগুলোর অ্যাক্সেস পাবেন। একটি প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যাপের মতো কাজ করে। এগুলো নতুন ফিচার যোগ করে, ঠিক যেমন আপনার ফোনে অ্যাপস করে। বাম পাশে প্লাগইনসে ক্লিক করুন। তারপর উপরে অ্যাড প্লাগইনে ক্লিক করুন। ডান পাশে সার্চ বারে যান এবং স্টার্টার টেমপ্লেটস লিখে সার্চ করুন। এটা দেখলে ইনস্টল নাওতে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। অ্যাস্ট্রার জন্য এই গাইডটি যদি পপ আপ হয়, উপরে ডান পাশে এক্সেট গাইড সেটআপে ক্লিক করুন। আবার প্লাগইনসে ফিরে যান এবং আপনার স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটি খুঁজে বের করুন। তারপর গেট স্টার্টেডে ক্লিক করুন। এখানে বিল্ড উইথ টেমপ্লেটসে ক্লিক করতে হবে এবং এখন আপনাকে একটি পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে এলিমেন্টরকে পেজ বিল্ডার অপশনে না দেখেন, তাহলে আমি আপনাকে সহজ সমাধানটা দেখাচ্ছি। যদি না দেখেন তাহলে বাকি ক্লিক করুন, তারপর এক্সিট ড্যাশবোর্ডে ক্লিক করুন। বাম পাশে সেটিংসের উপর মাউস রাখুন এবং জেনারেলে ক্লিক করুন। তারপর এই পেজের একদম নিচে স্ক্রল করুন এবং আপনি স্টার্টার টেমপ্লেটস নামে একটি সেকশন দেখতে পাবেন। যদি ডিসেবল এলিমেন্টর পেজ বিল্ডার টেমপ্লেটস অপশনটি ঠিক চিহ্নিত থাকে, তাহলে সেটি আনচেক করুন যেন আমারটার মতো দেখায়। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন আবার প্লাগইনসে ফিরে যান, স্টার্টার টেমপ্লেটস খুঁজে বের করুন এবং আবারও গেট স্টার্টেডে ক্লিক করুন। তারপর আপনি বিল্ড উইথ টেমপ্লেটস বেছে নিতে পারবেন এবং এখানে এলিমেন্টর দেখতে পাবেন। একবার দেখলে চালিয়ে যেতে এলিমেন্টরে ক্লিক করুন। স্টার্টার টেমপ্লেটস আপনাকে সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল ব্যবহার করে পেজ তৈরি ও এডিট করতে দেয়। এটি আপনাকে অনেক প্রস্তুত ডিজাইন থেকে বেছে নেওয়ার সুযোগ দেয় এবং আমরা একটি সম্পূর্ণ ফ্রি ডিজাইন ব্যবহার করব এবং এখন আমাদের টেমপ্লেট বেছে নিতে হবে। টেমপ্লেট থিম থেকে আলাদা, যেটা আমরা আগেই অ্যাস্ট্রা ইনস্টল করার সময় বেছে নিয়েছিলাম। ওই থিম পুরো ওয়েবসাইটের সামগ্রিক লুক নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রং, ফন্ট এবং সব পেজের লেআউটও রয়েছে। তবে একটি টেমপ্লেট শুধু নির্দিষ্ট একটি পেজের লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ। আপনি এখানে ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেটগুলো ব্রাউজ করতে পারেন এবং আপনি দেখতে পাবেন যেসব টেমপ্লেট পেইড, সেগুলোতে প্রিমিয়াম চিহ্নিত করা আছে। তবে শুরু করার জন্য অনেক ফ্রি টেমপ্লেট আছে, আর টেমপ্লেট ব্যবহার করলে আমাদের অনেক সময় বাঁচবে এবং পেশাদার লুক নিয়ে শুরু করতে পারব। আপনি যদি এই টেমপ্লেটগুলোর যে কোনো একটিতে ক্লিক করেন, তাহলে আপনি কেমন দেখাবে তার একটি প্রিভিউ পাবেন এবং এখান থেকেই পেজগুলো ঘুরে দেখতে পারবেন। এখানে ফিরে অন্য কিছু বেছে নিতে চাইলে শুধু ক্লিক করলেই হবে। আমি প্ল্যানেট অর্স নামের এই টেমপ্লেটটি ব্যবহার করতে যাচ্ছি, কারণ এটি শেখার জন্য ভালো একটি টেমপ্লেট। এটি এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে তৈরি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য সহজেই ব্যবহারযোগ্য ও নমনীয়। একবার টেমপ্লেট বেছে নিলে আপনি আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে পারেন, যেমন সাইটের লোগো যোগ করা, আর চাইলে ফন্টের জোড়া পরিবর্তন করতে পারেন। এর নিচে আমরা নতুন রঙের প্যালেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তবে আপাতত আমি ডিফল্ট সেটিংসেই থাকছি এবং আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। এই ফিচার সিলেকশনের ধাপে আমি স্কিপ দিস স্টেপে ক্লিক করব। আপনি যদি ইনসাফিশিয়েন্ট মেমোরি লিমিট দেখতে পান, তাহলে এখান থেকেও স্কিপ এবং কন্টিনিউ বেছে নিতে পারেন। এবং তারপর অবশেষে এই স্ক্রিনে আপনাকে আসলে আপনার তথ্য এখানে পূরণ করতে হবে না, তবে আপনাকে এই বক্সে টিক দিতে হবে যাতে আপনি স্বীকার করেন যে আপনি আপনার সাইট সেটিংস ওভাররাইট করছেন এবং নতুন কন্টেন্ট যোগ করছেন। টিক দেওয়ার পর সাবমিট এবং বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। এটি 1-2 মিনিট সময় নিতে পারে, তবে একবার সম্পন্ন হলে আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট দেখতে পারবেন। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি, তাহলে আমাদের হোম পেজের বাকি অংশ দেখতে পাবো এবং আমাদের মেনু বারে থাকা অন্যান্য পেজেও যেতে পারবো দেখতে। উদাহরণস্বরূপ এটি হচ্ছে অ্যাবাউট পেজ আর এটি হচ্ছে সার্ভিসেস পেজ। চলুন দেখি এই পেজগুলো দেখতে কেমন।
আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে আমাদের ওয়েবসাইটের নামের উপর যান। তারপর আমরা রাইট ক্লিক করে আমাদের ড্যাশবোর্ড নতুন ট্যাবে খুলতে পারি। এখন আমি এলিমেন্টর, স্টার্টার টেমপ্লেটস আর আমার ইমেইল ইনবক্স বন্ধ করে দিচ্ছি। এখন ফিরে আসি সেই ড্যাশবোর্ডে যেটা আমরা একটু আগে খুলেছিলাম। ড্যাশবোর্ড থেকে বাম পাশে থাকা মেনুতে পেজে যান। এখানে আমরা আমাদের পেজগুলো তালিকাভুক্ত দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমাদের সাইট তৈরি হয়ে গেছে এবং থিম, প্লাগইন ও টেমপ্লেট সব ঠিকঠাক আছে, চলুন আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করি। পেজ বিল্ডারে যাওয়ার কয়েকটি উপায় আছে। এই পেজ ভিউ থেকে আমরা সহজেই যেই পেজটি এডিট করতে চাই সেটার পাশে থাকা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি এই হাইপার লিঙ্কে কমান্ডো ক্লিক করব যাতে হোম পেজটি নতুন ট্যাবে খুলে যায়। এটাই ছিল প্রথম উপায়, তবে আপাতত এটা বন্ধ করি আর আমি আপনাকে অন্য উপায়টা দেখাই। পেজের ভেতর থেকেই আবার ভিজিট সাইট লিঙ্কে যান আর এটাতে কমান্ডো ক্লিক করুন যাতে এটা নতুন ট্যাবে খুলে যায়। আর যখন আমাদের হোম পেজ খুলে যাবে তখন আমরা উপরে অ্যাডমিন বারে এখান থেকেই এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি আগের সার্ভিসেস পেজটা বন্ধ করে দিচ্ছি। কাস্টমাইজিং শুরু করার আগে চলুন আগে বুঝে নেই আমাদের ওয়েবসাইটের পেজগুলো কিভাবে গঠিত। আমাদের ওয়েবসাইটের প্রতিটি পেজ কন্টেইনার দিয়ে তৈরি আর এই কন্টেইনারগুলোর ভেতরে থাকে এলিমেন্ট। আমি এই প্যানেলটা বন্ধ করে দিচ্ছি। ডান পাশে থাকা এই ফ্লোটিং স্ট্রাকচার প্যানেলটা আমাদের দেখায় আমাদের কন্টেইনার আর এলিমেন্টগুলো পেজে কিভাবে সাজানো আছে। হোম পেজে আমাদের 4টি প্রধান কন্টেইনার আছে। স্ট্রাকচার প্যানে যদি আমরা এগুলোর উপর ক্লিক করি তাহলে আমি যে কন্টেইনারে ক্লিক করেছি সেটি সেন্টারে চলে আসবে আর কন্টেইনারটি এই ম্যাজেন্টা আউটলাইনে দেখাবে। আমি যদি এই মেইন কন্টেইনারটা খুলে দেখি তাহলে আরেকটা কন্টেইনার দেখতে পাবো। এখানে ধূসর রঙে আউটলাইন করা আছে। আর এই কন্টেইনারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি 4টি আইটেম আছে, একটা স্পেসার, 2টা হেডিং আর একটা বাটন। কখনো কখনো স্ট্রাকচার প্যান বন্ধ করা সুবিধাজনক, তবে যদি কখনো আবার ফিরিয়ে আনতে চান তাহলে কমান্ড বা কন্ট্রোল চাপুন। এতে করে আমি এটিকে চালু বা বন্ধ করতে পারবো। অথবা যদি আমি এটি বন্ধ করি এবং যে কোনো এলিমেন্টে রাইট ক্লিক করি তারপর স্ট্রাকচারে যাই তাহলেও এটি আবার ফিরে আসবে। কোনো কন্টেইনার সরাতে চাইলে আমরা কন্টেইনারের উপর মাউস রাখলে এই ম্যাজেন্টা আউটলাইন দেখতে পাবো। আমরা কন্টেইনারের হ্যান্ডেল ধরে নিতে পারি, তারপর এটিকে অন্য কোনো স্থানে সরাতে পারি। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো যদি আমরা এই মুভটি আনডু করতে চাই তাহলে কমান্ড জেড চাপতে পারি। আমি স্ট্রাকচার প্যানটি বন্ধ করতে যাচ্ছি। নতুন কন্টেইনার যোগ করতে চাইলে চলুন একটি বিদ্যমান কন্টেইনারের উপর মাউস রাখি, তারপর প্লাস আইকনে ক্লিক করে নতুন কন্টেইনার যোগ করি। এখানে আবারও প্লাসে ক্লিক করি এবং আপাতত ফ্লেক্সবক্স সিলেক্ট করি। আমি পরে ফ্লেক্সবক্স আর গ্রিডের পার্থক্য ব্যাখ্যা করতে পারবো। আমি এই 2 কলামের স্ট্রাকচারটি বেছে নিচ্ছি এবং এখন আমরা কিছু এলিমেন্ট যোগ করতে পারি। তাহলে আমরা যদি এখানে বাম পাশে যাই এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করি তাহলে আবার আমাদের উইজেটগুলোতে ফিরে যাব এবং আমি সহজেই এখানে একটি নতুন হেডিং ড্র্যাগ করে আনতে পারি। এরপর আমি টেক্সট এডিটর উইজেট দিয়ে একটি নতুন প্যারাগ্রাফও যোগ করতে পারি। এই ম্যাজেন্টা বারটি আমাকে দেখায় এটি কোথায় ড্রপ হবে। আমরা চাইলে একটি বাটনও যোগ করতে পারি। আর যখন আপনি এলিমেন্টগুলো ড্র্যাগ করছেন তখন এই ম্যাজেন্টা বারটি দেখবেন যা দেখায় উইজেটটি কোথায় বসবে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পাবেন যখন আমরা আমাদের বাটনটি ড্র্যাগ ও মুভ করি তখন এটি অবস্থান কিভাবে পরিবর্তন করে। এলিমেন্ট ডিলিট করতে আমরা রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করতে পারি। আমি টেক্সটটি ডিলিট করব। আপনি যদি কোনো এলিমেন্ট সিলেক্ট করেন এবং আবার স্ট্রাকচার প্যানেল খুলে ফেলেন তাহলে এখান থেকেও সেই এলিমেন্ট ডিলিট করতে পারেন। এবং তারপর আমরা এই কন্টেইনারটিও স্ট্রাকচার প্যানেলে দেখতে পাবো, এটাও ডিলিট করা যেতে পারে। অথবা যদি আমরা পুরো কন্টেইনারের উপর মাউস রাখি তাহলে ক্লিক করে পুরো কন্টেইনারটি ডিলিট করতে পারি। আপনি যদি কখনো এমন কোনো পরিবর্তন করেন যা আপনি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান তাহলে এলিমেন্টর আমাদের করা সব অ্যাকশনের একটি হিস্ট্রি সংরক্ষণ করে যেখান থেকে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। সেই হিস্ট্রি দেখতে হলে উপরের বাম পাশে থাকা এলিমেন্টর লোগোতে ক্লিক করুন, তারপর হিস্ট্রিতে যান। যদি আমরা কন্টেইনার রিমুভড অ্যাকশনে ক্লিক করি তাহলে আমাদের কন্টেইনার রিমুভ করার কাজটি পূর্বাবস্থায় ফিরে যাবে। এরপর আমরা আবার সময়ের সর্বশেষ ভার্সনে চলে যেতে পারি। সবচেয়ে সাম্প্রতিক অ্যাকশনটি সিলেক্ট করলেই হবে। আর যদি আমরা আমাদের পেজ প্রিভিউ করতে চাই তাহলে এখানকার এই হ্যান্ডেল দিয়ে এলিমেন্টর প্যানেলটি ছোট করে রাখতে পারি। অথবা আমরা চাইলে এই আইকনে ক্লিক করে পরিবর্তনগুলো প্রিভিউ করতে পারি। এরপর আমরা আমাদের প্রিভিউ চেঞ্জেস ট্যাবটি বন্ধ করে আবার এলিমেন্টর প্যানেল খুলতে পারি।
আমরা চাইলে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের আসল সাইটে যেতে পারি এবং পেজ দেখতে পারি। এতে আমাদের আসল সাইটে নিয়ে যাবে, যা আপাতত এই টেম্পোরারি ডোমেইনে আছে। তবে চলুন এটা বন্ধ করি এবং কাস্টমাইজিং চালিয়ে যাই। এখন যেহেতু আমরা কন্টেইনার এবং এলিমেন্ট সম্পর্কে বুঝেছি, চলুন দেখি কিভাবে টেক্সট কাস্টমাইজ করা যায়, কারণ এটি আমাদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি এলিমেন্ট হবে। আমাদের হেডিংয়ের প্রিভিউতে ক্লিক করুন, যেটার শিরোনাম এখন অর্ফ, এবং দেখুন এতে আমাদের এদের হেডিং অপশনগুলো খুলে যাবে। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাই 3টি ট্যাব আছে: কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। কন্টেন্ট ট্যাবের নিচে আমরা আমাদের শিরোনাম অর্ফ থেকে ওয়ার্ডপ্রেসে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে সরাসরি প্রিভিউতে ক্লিক করে এডিট করেও এটা করতে পারি। শিরোনামের নিচে আমরা চাইলে একটি লিঙ্ক যোগ করতে পারি এবং এখানে থিম ট্যাগ পরিবর্তনের অপশনও আছে। এখন স্টাইল ট্যাবের নিচে আমাদের হেডিংয়ের ভিজুয়াল লুক নিয়ন্ত্রণের জন্য আরও অনেক অপশন আছে। আমরা এটিকে বাম, ডান, জাস্টিফাইড আবার সেন্টারে অ্যালাইন করতে পারি। আপনি যদি টাইপোগ্রাফির এডিট মেনু খুলেন, তাহলে আপনার পরিচিত অনেক ফন্ট সেটিংস দেখতে পাবেন। এখানে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি। আমরা ফন্টের ওজন, যেমন সেমি বোল্ড, পরিবর্তন করতে পারি। এখন এই হেডিংটি আপার কেসে রূপান্তরিত হয়েছে। আমরা চাইলে স্টাইল পরিবর্তন করে নর্মাল, ইটালিক কিংবা অবলিকও করতে পারি। আমি এটিকে নর্মালই রাখব এবং এরপর আমাদের কাছে টেক্সট ডেকোরেশন অপশনও আছে। আমরা একটু পরেই লাইন হাইট, লেটার স্পেসিং আর ওয়ার্ড স্পেসিং আরও ভালোভাবে দেখব। কিন্তু যদি আমরা এই টাইপোগ্রাফি সেকশনটি বন্ধ করি, তাহলে আপনি কিছু কম ব্যবহৃত সেটিংস যেমন টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো আর ব্লেন্ড মোড অ্যাক্সেস করতে পারবেন স্টাইল ট্যাবের ভেতর থেকেই। আর শেষ পর্যন্ত যেটা আপনি বেশ ক্ষণ ব্যবহার করতে পারেন, সেটা হলো টেক্সট কালার। এখানে যদি আপনি কালার পিকারে ক্লিক করেন, তাহলে আপনি হেক্স কোড কালার ব্যবহার করতে পারবেন। তাই আপনি যে কোনো রং বেছে নিতে পারেন এবং পরিবর্তনটি রিয়েল টাইমে দেখতে পারবেন। অথবা যদি আপনি এটি বন্ধ করে গ্লোব আইকনে ক্লিক করেন, তাহলে এই থিমের অংশ হওয়া সব রং দেখতে পাবেন। এই ফিচারটি আপনার ওয়েবসাইটের অন্যান্য উপাদানের সাথে মিল রেখে সবকিছু দেখতে সাহায্য করে। তাই আমরা চাইলে এটিকে আবার থিমের বিকল্প ব্র্যান্ড কালারে পরিবর্তন করতে পারি। ওভার অপশনে আপনি এই রঙের আচরণ পরিবর্তন করতে পারেন যেন হেডিংটি একটি লিঙ্ক হয়। যদি আমরা অ্যাবাউট আ হেডিংয়ের নিচে থাকা এই টেক্সট এডিটর এলিমেন্টে স্ক্রল করি এবং আবার স্টাইল ট্যাবে ফিরে যাই, তাহলে টাইপোগ্রাফি সেটিংসে গিয়ে আমাদের কিছু স্পেসিং অপশন দেখে নিই। আমি যদি নিচে স্ক্রল করি, এখানে আপনি দেখতে পাবেন লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং টেক্সটের চেহারায় কিভাবে প্রভাব ফেলে। যদি আমরা এখানে এই গোলাকার তীর আইকনে ক্লিক করি, তাহলে টেক্সট এডিটরের স্টাইলিং ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। অ্যাডভান্স ট্যাবে স্পেসিং এবং অ্যালাইনমেন্টের জন্য আরও অনেক অপশন আছে, তবে আমরা এগুলো একটু পরে আলোচনা করব। এখন আপাতত চলুন অন্য এলিমেন্ট টাইপগুলো ঘুরে দেখি। আমরা বাটনের টেক্সট সাধারণ টেক্সট এলিমেন্টের মতোই এডিট করতে পারি, তবে বাটনগুলো আলাদাভাবে কাস্টমাইজ করা যায়। চলুন আমাদের হোম পেজের উপরে থাকা বাটনটিতে স্ক্রল করি। আসুন আসলে এই বাটনটি ডিলিট করি এবং একদম শুরু থেকে নতুন করে বানাই। তাহলে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে ডিলিট করতে পারি এবং তারপর আমাদের এলিমেন্টস প্যানেল থেকে একটি নতুন বাটন ড্র্যাগ ও ড্রপ করে আনতে পারি। চলুন আমাদের বাটনটি এডিট করা শুরু করি। কন্টেন্ট ট্যাবে আমি টাইপটা ডিফল্টই রাখব, তবে এখানে টেক্সটটা বদলে দেব, ঠিক যেমন আগে টেক্সট এলিমেন্টগুলোর ক্ষেত্রে করেছি, এবং এখানে লিখব গেট ওয়ার্ডপ্রেস। এবং সাধারণত বাটনগুলো আমাদের ভিজিটরদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে নেভিগেট করতে সাহায্য করে। তাহলে এখানে লিঙ্ক অপশনে আমি চাই এই বাটনটি ভিজিটরদের আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাক। যদি আপনি এখানে কন্ট্যাক্ট লিখতে শুরু করেন এবং আগেরটা মুছে ফেলেন, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজ এখানে দেখাবে এবং আমরা সেটা সিলেক্ট করতে পারবো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটা পূরণ হয়ে গেছে। আপনি চাইলে বাটনের টেক্সটের সাথে একটি আইকনও যোগ করতে পারেন। তাহলে আমরা চাইলে নিজে আইকন আপলোড করতে পারি, অথবা আইকন লাইব্রেরিতে ক্লিক করলে ফন্ট আউজম থেকে কিছু আইকন আগে থেকেই আছে, যেগুলো আমরা দেখতে পারি। যদি আমরা ফন্ট আউজম ব্র্যান্ডস লাইব্রেরিতে ক্লিক করি এবং ওয়ার্ডপ্রেস সার্চ করি, তাহলে আসলে আমাদের কাছে কয়েকটা আইকন আছে। তাহলে চলুন এটাতে ক্লিক করি এবং ইনসার্ট করি। এবং আবার এখানে ফিরে এসে আমরা চাইলে আইকনের পজিশন পরিবর্তন করতে পারি আর টেক্সটের সাথে আইকনের দূরত্ব বদলাতে পারি। আমার মনে হচ্ছে ডান পাশে থাকলে ভালো লাগছে। এখন স্টাইল অপশনে গিয়ে চলুন বাটনের লুকে কিছু পরিবর্তন আনি। প্রথমে আমি পজিশনটা সেন্টার করব। যদি আমি টাইপোগ্রাফি সেটিংস খুলে দেখি, তাহলে আমি নতুন ফন্ট সিলেক্ট করতে পারি। আমি সাইজ বাড়াতে পারি, 2-5 মতো কিছু হলে আমার কাছে ভালো লাগছে। আর আমি টেক্সটটা বোল্ড করতে পারি, চাইলে লেটার স্পেসিংও নিজের মতো কমিয়ে নিতে পারি।
আর যদি আমি উপরে স্ক্রল করে টাইপোগ্রাফি প্যানটা বন্ধ করি, তাহলে এখানে বাটনের টেক্সটের সাদা রংটা আমার ভালো লাগছে, তবে চাইলে আমরা আসল বাটনের রঙও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে আগের মতোই কোনো হেক্স কালার বেছে নিতে পারি, অথবা আমাদের থিম থেকে কিছু সিলেক্ট করতে পারি। আমি সম্ভবত অ্যাকসেন্ট রংটাই নেব। বক্স শ্যাডোর নিচে আমাদের কাছে কিছু অপশন আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের বাটনটাকে আরও চোখে পড়ার মতো করতে পারি। আমি যদি এটা একটু সূক্ষ্ম রাখতে চাই, তাহলে শ্যাডোর স্প্রেডটা এমনভাবে ঠিক করতে পারি যাতে সেটা আমাদের বাটনের কিনারার একটু বাইরে গিয়ে থামে। এখানে আপনি ব্লারও কন্ট্রোল করতে পারবেন। আর কালারের অপশনে গিয়ে আমরা চাইলে ওই শ্যাডোর অপাসিটিও কমিয়ে দিতে পারি। তাই আমি এখন কালার পিকার আর বক্স শ্যাডোর অপশনগুলো বন্ধ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে আপনি বাটনের ধারালো কোণাগুলো গোল করতে পারেন। তাই আপনি যদি একেবারে বেশি বাড়িয়ে দেন, তাহলে এখানে বেশ গোলাকার বাটন বানানো যায়। আমি কিছুটা পাঁচের মতোই রাখবো, অনেকটাই সূক্ষ্ম একটা ইফেক্ট হবে। আর এই মানগুলো এই বাটন দিয়ে একসাথে বা আলাদাভাবে সেট করা যায়। প্যাডিং অপশনে গিয়ে আপনি বাটনের আকৃতি নিয়ে আরও বেশি কন্ট্রোল পাবেন। চলুন চেইন আইকনে ক্লিক করে এই মানগুলো আলাদা করে দিই। আর আমার মনে হয় উপর নিচে 1.5 পিক্সেল আর ডান বামে 2.5 পিক্সেল দিলে দেখতে ভালো লাগবে। সবশেষে উপরে হভার সিলেক্ট করলে হোভার স্টেটে বাটনটা কেমন দেখাবে সেটারও পুরো নিয়ন্ত্রণ পাবেন। তাহলে চলুন বক্স শ্যাডোটা চালু করি। মনে আছে তো আমরা একটু আগে নর্মাল স্টেটের শ্যাডোটা হালকা করেছিলাম। তাহলে বক্স শ্যাডো আর হোভার স্টেটের এই ডিফল্ট মানগুলো বাটনটাকে আরও গা করে তুলবে। চলুন এটা একবার ট্রাই করি। আমরা চাইলে বাটনের হোভার কালারও পরিবর্তন করতে পারি। তাহলে চলুন গ্লোব আইকনে ক্লিক করি। এবার অ্যাকসেন্ট রং বেছে নিই, তারপর এটাকে একটু গা করে নিই। এভাবে যখন আমরা হোভার করব, তখন এই অ্যাকসেন্ট রংটাও গা হয়ে যাবে। এটা আমার কাছে ভালোই লাগছে, তবে চাইলে এখানে ট্রানজিশন ডিউরেশনও পরিবর্তন করতে পারো। যদি চাও এটা আরও বেশি সময় নিক। এমনকি তুমি চাইলে হোভার অ্যানিমেশনও যোগ করতে পারো। এখানে বেছে নেওয়ার মতো অনেক অপশন আছে। এখন চলুন দেখি কিভাবে ছবি পরিবর্তন করা যায়, যেটা আরেকটা সাধারণ উপাদান। ছবির দুই ধরনের ধরন আছে। আমাদের পেজের উপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর এটা এই কন্টেইনারের পুরো জায়গা জুড়ে আছে। তারপর যদি আমরা নিচে স্ক্রল করি, এই ছবিগুলো হচ্ছে ইমেজ এলিমেন্ট। প্রথমে চলুন এই ইমেজ এলিমেন্টগুলো পরিবর্তন করি। যখন আমরা ছবিতে ক্লিক করব, তখন আমাদের পরিচিত 3টা সেটিংস ট্যাব দেখতে পাবো। কন্টেন্টের অধীনে যদি আমরা এই ছবির উপর মাউস রাখি, তাহলে চুজ ইমেজে ক্লিক করতে পারি। এটা আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটে থাকা এই ছবিগুলোর যে কোনো একটা বেছে নিতে পারি। এই ছবিগুলো আমাদের সাইটে আগেই ব্যবহার করা হয়েছে। যদি আমরা সার্চ ইমেজে ক্লিক করি, তাহলে এখানে কপিরাইট মুক্ত ছবি পাবো যেগুলো আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা আবার আপলোডে যেতে পারি এবং আমাদের নিজের ছবি আপলোড করতে পারি। আমি একটা ফাইল সিলেক্ট করব এবং এটাকে আপলোড করব যাতে এটা আমার মিডিয়া লাইব্রেরিতে চলে আসে। তারপর আমি সিলেক্টে ক্লিক করব এবং এটাকে আমার সাইটে যোগ করব। এরপর আমি একই প্রক্রিয়া বারবার করে আমার সাইটের এই কন্টেইনারের অন্য প্লেস হোল্ডার ছবিগুলো পূরণ করতে পারি। যদি আমরা আমাদের নতুন আপলোড করা ছবিগুলোর যে কোনো একটিতে ক্লিক করি, তাহলে উপরের স্টাইল ট্যাবে যেতে পারি এবং এখান থেকে ছবিগুলোর চেহারায় পরিবর্তন আনতে পারি। আমি চাইলে উইডথ আর হাইট অ্যাডজাস্ট করে ছবির সাইজ পরিবর্তন করতে পারি। আমি এখানে এটা 9:0 করে দিতে পারি। আমরা চাইলে ছবিতে কিছু গোলাকার বর্ডার যোগ করতে পারি। আমার মনে হয় 1:0 ভালো দেখাচ্ছে। আর আমরা চাইলে হালকা একটা বক্স শ্যাডো দিতে পারি, যেমনটা আমাদের বাটনে দিয়েছিলাম। তুমি চাইলে স্লাইডার অ্যাডজাস্ট করতে পারো অথবা সরাসরি মান লিখে দিতে পারো। পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মনে হচ্ছে এমন কিছু দেখতে ভালো লাগছে। আর যেহেতু আমি চাই এই ছবিগুলো যেন এই কন্টেইনারের ভেতরে একরকম দেখায়, তাই আমি সময় নিয়ে এই বাকি 2টা ছবিতেও একই রকম পরিবর্তন করব। এই ইমেজ এলিমেন্টগুলোর মতোই আমরা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমি পেজের একদম উপরে স্ক্রল করেছি। চলো এই কন্টেইনারটা সিলেক্ট করি। কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করে। আর স্টাইল ট্যাবে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সেট করা আছে। তাই আমরা চাইলে এটা শুধু একটা সাধারণ রং করতে পারি, কিন্তু চল ছবিটা বদলাই। ছবিতে ক্লিক করে নতুন একটা ছবি বেছে নেই। আমি এখানে আবার একটা ছবি আপলোড করব এবং একটা ফাইল সিলেক্ট করব। ছবিটা আপলোড হলে আবার সিলেক্ট করো, আর যখন সেটা বদলে যাবে তখন নিচে স্ক্রল করলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পারবে। এ ধরনের ক্ষেত্রে পজিশনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ডিফল্টভাবে ছবিটা সেন্টার পজিশনে থাকবে। কিন্তু আমি চাই এখানে এই এলিমেন্টগুলোর সাথে আমার ছবির ব্যাকগ্রাউন্ডের পাহাড়ের মাঝে একটু ফাঁকা জায়গা থাকুক। এটা কল্পনা করা একটু কঠিন, কিন্তু আমি জানি আমার ছবির অ্যাসপেক্ট রেশিও এই কন্টেইনারের চেয়ে লম্বা। তাই আমি যদি পজিশনটা টপ সেন্টার করে দিই, তাহলে এই এলিমেন্টগুলোর চারপাশে আমি একটু বেশি ফাঁকা জায়গা পাবো, যেটা আমি চেয়েছিলাম। আমি স্ক্রোল অ্যাটাচমেন্টটাই পছন্দ করি। যদি আমরা আমাদের ওয়েব পেজটা স্ক্রোল করি, তাহলে দেখতে পাবো ছবিটা যেন পিন করা আছে এর সামনে থাকা অন্য এলিমেন্টগুলোর সাথে। যদি আমরা এটাকে ফিক্সড করে দিই, তাহলে স্ক্রোল করার সময় ছবিটা একই জায়গায় থেকে যায়, আর কন্টেইনারটা যেন একটা চলন্ত জানালার মতো কাজ করে পেছনে স্থির থাকা ছবিটার দিকে তাকানোর জন্য। ডিসপ্লে সাইজ কভার করে সেট করাই সাধারণত সবচেয়ে ভালো, কিন্তু যদি আমি এটাকে কন্টেইন করি কখনো কখনো এভাবে করলে বুঝতে সুবিধা হয় তোমার অ্যাসপেক্ট রেশিওটা দেখতে কেমন লাগছে। আমি আবার অ্যাটাচমেন্টটা স্ক্রোলে নিয়ে আসছি এবং ডিসপ্লে সাইজে কভারই রাখছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে আরেকটা দরকারি সেটিং যেটা এখানে আছে, আর আমি এটা ব্যবহার করি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা উজ্জ্বল বা অন্ধকার করতে। তাহলে যদি আমরা এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো বেছে নিই আর স্লাইডার দিয়ে অপাসিটি কম বেশি করি, তাহলে আমরা আমাদের পছন্দমতো যে কোনো লুক পেতে পারি। তবে এই ওয়েবসাইটের জন্য আমার মনে হয় সাদা ব্যবহার করাই ভালো। আর অপাসিটি ঠিকঠাক করে নিলে কন্ট্রাস্ট বাড়বে, আর এটা আমার চোখে একটু ভালোই লাগছে। এই ধরনের হেডিং আর বাটনগুলো আরও ভালোভাবে চোখে পড়ে। যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, তাহলে ক্লাসিক ছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড টাইপ আছে যেগুলো ইমেজ সাপোর্ট করে। গ্রেডিয়েন্ট অপশনে আমরা দুইটা রং বেছে নিতে পারি এবং প্রতিটি রঙের জন্য লোকেশন স্লাইডার আর অ্যাঙ্গেল স্লাইডার ব্যবহার করে আমাদের পছন্দমতো লুক তৈরি করতে পারি। আমরা এগুলো এখানেই দেখতে পাচ্ছি। চলুন এখানে একটা রং বেছে নিই। আর আপনি দেখতে পাবেন কিভাবে প্রথম রংটা দ্বিতীয় রঙের সাথে মিশে যাচ্ছে। আর আমরা প্রথম ও দ্বিতীয় রঙের লোকেশন সাথে অ্যাঙ্গেল ব্যবহার করে এই লুকটা তৈরি করতে পারি। আপনি চাইলে যে কোনো ইউটিউব ভিডিও আপলোড করে ভিডিও ব্যাকগ্রাউন্ডও যোগ করতে পারেন। ডেমো দেখানোর জন্য আমি কিছু পাহাড়ের ভিডিও খুঁজে পেয়েছি, তাই আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করব। আমি আগে থেকেই কোনো টাইম স্ট্যাম্প আর সেকেন্ডে যেতে হবে জানি, তাই সেগুলো এখানে লিখে দিচ্ছি। তারপর যখন আমি আমার লিঙ্কটা পেস্ট করব, তখন এটা সরাসরি ভিডিওর সেই অংশে চলে যাবে যেটা আমি বেছে নিয়েছি। এই টাইম স্ট্যাম্পগুলো অনুযায়ী আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ফলোব্যাক ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো ভিডিওটা লোড না হয়, তখন যেন সমস্যা না হয়। এছাড়াও এই ক্ষেত্রে সম্ভবত আমাদের সাদা লেয়ারের অপাসিটি বাড়ানো উচিত, কারণ এখানে কন্ট্রাস্টটা খুব ভালো না। আমি যদি এটা 5-0 এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাদের হেডিং আর বাটনের লেখাগুলো অনেক ভালোভাবে দেখা যাবে। সবশেষে যদি আমরা উপরে স্ক্রল করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড টাইপটা স্লাইড শোতে পরিবর্তন করতে পারি। এখানে আপনি একাধিক ছবি সিলেক্ট করে গ্যালারি যোগ করতে পারেন। আমি এখানে আগে থেকেই থাকা কয়েকটা ছবি বেছে নিয়ে নতুন গ্যালারি তৈরি করব, তারপর ইনসার্ট করব। ডেমো দেখানোর জন্য আমি এই ওয়ার্নিংটা বন্ধ করে দিচ্ছি, তবে চাইলে এগুলোকে ইনফিনিট লুপে রাখা যায়। ডেমোটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে ডিউরেশনটা কমিয়ে দিতে পারি যাতে ছবিগুলো দ্রুত পরিবর্তন হয়। আপনি চাইলে আমরা ট্রানজিশন ইফেক্ট আর ডিউরেশনও অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু আপাতত আমি সত্যিই ক্লাসিক ব্যাকগ্রাউন্ড টাইপটাই পছন্দ করি, তাই আমরা এটাতেই থাকব। এখন যেহেতু আমরা আমাদের প্রধান সব এলিমেন্ট টাইপ কিভাবে এডিট করতে হয় সেটা দেখেছি, চলুন এবার এগুলোর মাঝে স্পেসিং কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শিখি। শুরুতে উপরের টপ বারে পেজ ড্রপডাউনে যান, তারপর আমাদের অ্যাবাউট পেজটা সিলেক্ট করুন। প্রম্পট এলে সেভ করুন এবং বেরিয়ে আসুন। স্পেসিং কন্ট্রোল করার জন্য মার্জিন আর প্যাডিং এই দুইটা টুল আমাদের আছে। চলুন আমাদের অ্যাবাউট পেজে নিচে স্ক্রল করি যতক্ষণ না এই কন্টেইনারটা পাই, তারপর দেখব এটা কিভাবে কাজ করে। এবার এখানে হ্যান্ডেলটাতে ক্লিক করি, তারপর অ্যাডভান্স ট্যাবটা ওপেন করি এবং এখানে আপনি মার্জিন আর প্যাডিং কন্ট্রোল করার অপশনগুলো দেখতে পাবেন। আর যদি দুটোই স্পেসিং কন্ট্রোল করে, তাহলে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্যটা কি? এই ছবিটা দেখলে ধরুন আমাদের প্রতিটা কন্টেন্ট এলিমেন্টের একটা বর্ডার আছে, তাহলে প্যাডিং হচ্ছে বর্ডারের ভেতরের ফাঁকা জায়গা আর মার্জিন হচ্ছে বর্ডারের বাইরের চারপাশের ফাঁকা জায়গা। তাহলে যদি আমাদের এই উদাহরণটা দেখি, এখানে আগে থেকেই কিছু টপ আর বটম প্যাডিং আছে।
আমি যদি এই টপ প্যাডিংটা শূন্য করে দিই, তারপর অ্যারো কি চেপে ধরে বাড়াতে থাকি, রিয়েল টাইমে আপনি দেখতে পারবেন এখানে কি হচ্ছে। আমরা যদি মার্জিনের ক্ষেত্রেও একই রকম কিছু করি আর আমি এই অ্যারো কি চেপে ধরি, তাহলে দেখতে পাবেন ফাঁকা জায়গা বাড়ছে, কিন্তু ছবির অংশে নয়। আমি এগুলো আবার শূন্যতে সেট করতে পারি, আর চাইলে এগুলো আনলিঙ্কও করা যায়, যাতে শুধু টপ মার্জিন বাড়ানো যায়, সব পাশে নয়। অনেক সময় প্যাডিং বা মার্জিন যোগ করলে দেখতে একই রকম লাগতে পারে। এর কারণ হচ্ছে এখানে কোনো দৃশ্যমান বর্ডার নেই। তাহলে চলুন আমাদের বাটনটা উদাহরণ হিসেবে নেই। আমি এটাতে ক্লিক করব এবং আমাদের প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করব। যদি আমরা টপে মার্জিন বাড়াই বা টপে প্যাডিং বাড়াই, আমাদের বাটনটা তখনও একই দিকে সরছে। আর যখন একটায় পরিবর্তন করি, তখনও খুব বেশি পার্থক্য দেখা যায় না। আমি এগুলো আবার আগের অবস্থায় নিয়ে আসব, আর ফাঁকা জায়গা যোগ করার আরেকটা উপায় আছে, আর সেটা হচ্ছে স্পেসার উইজেট দিয়ে। তাহলে চলুন উপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করি। এখানেই স্পেসারটা খুঁজে নেই, আর আমি এটাকে আমাদের বাটনের উপরে ড্র্যাগ করে নিয়ে আসব। যখন আমরা আমাদের স্পেসার সিলেক্ট করি, তখন এই স্লাইডারটা দেখাবে, আর এটা হচ্ছে ফাঁকা জায়গা বাড়ানোর আরেকটা উপায়। আমি এটা আপাতত সরিয়ে দিচ্ছি। স্পেস কন্ট্রোল করার আরেকটা শেষ উপায় আছে। আর যদি আমরা আমাদের পেজের একদম উপরে যাই আর কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করি, লেআউট ট্যাবে দেখবেন এই মিনিমাম হাইট স্লাইডারটা আছে। এটা এখন 600তে সেট করা আছে, কিন্তু এই স্লাইডারটা অ্যাডজাস্ট করলে সহজেই এই সেকশনের উপরে ও নিচে স্পেস বাড়ানো বা কমানো যাবে। এটা আপাতত 600তেই রাখছি। তাহলে এখন আমরা জানি কিভাবে কন্টেইনারে আমাদের এলিমেন্টগুলোর মাঝে স্পেস দিতে হয়, কিন্তু কন্টেইনারের ভেতর থেকে লেআউট কিভাবে কন্ট্রোল করব। এটা দেখানোর জন্য চলুন আমাদের হোম পেজ থেকে 3 কলামের লেআউটটা এখানে আমাদের অ্যাবাউট পেজে আবার তৈরি করি। আমরা যেন মনে করতে পারি ওটা দেখতে কেমন ছিল, চলুন এই অ্যারোতে ক্লিক করি। তারপর পেজ দেখুন। চলুন হোমে যাই এবং নিচে স্ক্রল করি। এই 3 কলামের লেআউটটাই আমরা আবার তৈরি করতে চাই। আবার আমাদের অ্যাবাউট পেজে ফিরে এই 1 কলামের কন্টেইনারের নিচে এবং এই 2 কলামের লেআউটের উপরে প্লাস চিহ্নে ক্লিক করি, তারপর আবার প্লাসে ক্লিক করি। এবং আমাদের সামনে ফ্লেক্সবক্স ও গ্রিড এই দুইটি অপশন আছে। গ্রিড লেআউটগুলো একটু বেশি জটিল। এগুলো দ্বিমাত্রিক লেআউটের জন্য, যা প্রোডাক্ট লিস্টিং, গ্যালারি এবং জটিল ডিজাইনের জন্য সবচেয়ে ভালো। কিন্তু এখানে আমরা ফ্লেক্সবক্স বেছে নেব। ফ্লেক্সবক্স সাধারণত সহজ সারি বা কলামের লেআউটের জন্য সবচেয়ে ভালো, আর এগুলো বিভিন্ন স্ক্রিন সাইজে সবচেয়ে ভালো দেখায়। চলুন প্রথম সহজ স্ট্রাকচারটি বেছে নেই, এতে আমাদের প্রথম কন্টেইনার তৈরি হবে। এই কন্টেইনারের লেআউট ট্যাবে গিয়ে কন্টেন্ট উইথে ফুল উইথ সিলেক্ট করা আছে কিনা দেখে নিই। তারপর এই মূল কন্টেইনারের ভেতরে আরেকটি কন্টেইনার যোগ করি, অ্যাড এলিমেন্টে ক্লিক করে কন্টেইনারটি ভেতরে ড্র্যাগ করি। এটা হবে 3টির মধ্যে প্রথমটি, তাই এটাকে ফিট করার জন্য রিসাইজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে কন্টেন্ট উইথ ফুল উইথে সেট করা আছে। চলুন উইথের মান 3333 এ পরিবর্তন করি। এখন যেহেতু আমাদের প্রথমটি তৈরি হয়েছে, আমরা সময় বাঁচাতে এটিকে ডুপ্লিকেট করতে পারি। তাহলে উপরে ডান ক্লিক করে ডুপ্লিকেট করি, অথবা একই কাজ করতে ম্যাকে কমান্ড অথবা উইন্ডোজে কন্ট্রোল ব্যবহার করতে পারি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, আমাদের কন্টেইনারগুলো ভার্টিক্যালভাবে সাজানো হয়েছে। এটা আমাদের কাঙ্ক্ষিত কলাম লেআউটে পরিবর্তন করতে চলুন মেইন কন্টেইনারের হ্যান্ডেলে ক্লিক করি, তারপর এখানে ডাইরেকশন পরিবর্তন করে রো হরিজন্টাল করি। যদি আমরা কন্টেন্টকে সেন্টারে জাস্টিফাই করি, তাহলে নিশ্চিত হতে পারি যে এগুলো সেন্টারেই থাকবে। এখন আমাদের 3টি কলাম সেট আপ হয়ে গেছে, আমরা কন্টেন্ট যোগ করা চালিয়ে যেতে পারি। আমি উপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করব এবং প্রথম কলামে একটি ইমেজ ড্র্যাগ করব। তারপর আমি ছবিটার নিচে একটি হেডিং যোগ করব এবং তারপর তার নিচে একটি টেক্সট এডিটর যোগ করব। সাধারণত আপনি এখানে ভিন্ন কন্টেন্ট যোগ করতে চাইবেন। এই 3টি এলিমেন্টে এমন কন্টেন্ট থাকা উচিত যা আমাদের সাইটের অন্য কোথাও নেই। কিন্তু যেহেতু আমরা আমাদের হোম পেজের মতোই কিছু তৈরি করতে চাইছি, তাই আমি মিল রেখে কন্টেন্ট যোগ করব। এবং এখন এটি আমাদের হোম পেজের কন্টেন্টের সাথে মিলে গেছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো এই হেডিং স্টাইলটা আগের হেডিং স্টাইলের মতো একদম একই নয়। আমরা যা করতে পারি তা হলো এই হেডিংয়ের সেটিংস খুলে দেখা। আমরা স্টাইলে যেতে পারি, টাইপোগ্রাফিতে যেতে পারি এবং ট্রান্সফর্ম করতে পারি। এই হেডিংটাকে আমরা বড় হাতের অক্ষরে করতে পারি।
অথবা আমরা যদি এই হেডিংটিতে ক্লিক করি এবং তারপর রাইট ক্লিক করে কপি করি, তাহলে আমাদের নতুন হেডিংয়ে এসে রাইট ক্লিক করে পেস্ট স্টাইল করতে পারি। এরপর যদি আমরা চাই এই একই কন্টেইনারের স্ট্রাকচার বাকি দুইটি কলামে পূরণ করতে, তাহলে একদম নতুন করে এলিমেন্টগুলো ড্র্যাগ ও ড্রপ করার চেয়ে এখানে যা আছে সেটি ডুপ্লিকেট করাই অনেক দ্রুত হবে। তাহলে চলুন ডান পাশে থাকা এই দুইটি খালি কন্টেইনারে রাইট ক্লিক করে ডিলিট করি। তারপর যদি আমরা আমাদের প্রথম কন্টেইনারটি সিলেক্ট করি, তাহলে আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, আবার কমান্ড চাপলে আরও একবার ডুপ্লিকেট হবে। কন্টেইনারগুলো ডুপ্লিকেট করার ফলে সব কন্টেইনারে একরকম কনসিস্টেন্সি তৈরি হয়, এরপর আমাদের কন্টেন্ট পূরণ করাও অনেক দ্রুত হয়ে যায়। এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো কন্টেইনারের ভেতরে কিছু প্যাডিং যোগ করা, যাতে উপরে একটু জায়গা পাওয়া যায়। চলুন কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করি এবং তারপর অ্যাডভান্সের ট্যাবে গিয়ে প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করি, এরপর উপরে 5 পিক্সেল দিয়ে দেখি। এই কন্টেন্ট লেআউট এবং স্পেসিং বোঝার মাধ্যমে আপনি একদম শুরু থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। কিন্তু ব্লক এবং টেমপ্লেট ব্যবহার করলে ডিজাইনের কাজ অনেক সহজ হয়ে যায় এবং এতে আপনার অনেক সময় বাঁচবে। তাহলে চলুন দেখি কিভাবে এটা করা যায়। আমরা তৈরি করা কন্টেইনারের উপরে প্লাস আইকনে ক্লিক করি। এবার এখানে প্লাস আইকনের বদলে এবার স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করি। এখানে আমরা এখনই পুরো পেজ ইম্পোর্ট করতে চাই না, বরং এর অংশবিশেষ, যেটাকে ব্লক বলা হয়, সেটি ইম্পোর্ট করতে চাই। এটা ক্লিক করি এবং আমি চাইলে এখানে যা খুঁজছি তা সার্চ করতে পারি, অথবা নিচে স্ক্রল করলে হয়তো এটা নিতে চাইব। এটা ক্লিক করার পর আমি ব্লকটি ইম্পোর্ট করব এবং আপনি এখানে সেটা দেখতে পাবেন। আরেকটা যোগ করি, তবে এবার আমরা একটি পেজ যোগ করতে পারি। এখানে আমরা যে টেমপ্লেট ব্যবহার করছি তা দেখতে পাচ্ছেন, তবে চলুন হোমে দেখি। এটা এবং হোম ক্লিক করুন। আমরা এখানে যা আছে তা দেখতে পারি, তারপর এই টেমপ্লেটটি ইম্পোর্ট করতে পারি এবং আমি এটা বন্ধ করতে পারি, এবং স্পষ্টতই এখানে পুরো একটা পেজ ইম্পোর্ট করা যুক্তিযুক্ত নয়। তাই আমি যখন যাচাই করে দেখি, তখন যেসব কন্টেইনার দরকার নেই সেগুলো ডিলিট করতে পারি। হয়তো আমি শুধু ওই ফুল পেজ টেমপ্লেট থেকে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটাই দরকার, আর বাকি সব কিছু মুছে ফেলতে পারি। তাহলে এটি আমরা ব্লক হিসেবে ইম্পোর্ট করেছি এবং এটা আমরা পেজ হিসেবে ইম্পোর্ট করেছি, যদিও পুরো পেজের খুব বেশি কিছু রাখিনি। এরপর চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট এবং রং পরিবর্তন করা যায়। শুধু আলাদা আলাদা এলিমেন্টের রং ও ফন্ট নয়, বরং পুরো ওয়েবসাইট জুড়ে। এটা আমাদের পুরো ওয়ার্ডপ্রেস লেভেলে করতে হবে। তাহলে চলুন আমাদের ড্রাফটটা সেভ করি। তারপর আমাদের ওয়েবসাইট প্রিভিউ করি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে চলুন কাস্টমাইজ সিলেক্ট করি। তারপর চলুন আমাদের গ্লোবাল সেটিংস দেখি এবং আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করতে পারি। উপরে কিছু প্রিসেট আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন, আর আপনি চাইলে এগুলো পছন্দ না হলে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তাহলে আমরা হয়তো এটা দেখব এবং আপনি দেখতে পাবেন এগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি হয়তো আগের অবস্থায় ফিরিয়ে নেব। নিচে আপনি বেস ফন্টের মধ্যে বডি ফন্ট এবং হেডিং ফন্ট দুটোই পরিবর্তন করতে পারেন এবং হেডিং ফন্টের মধ্যে সব ধরনের হেডিং টাইপ ফন্টও পরিবর্তন করতে পারেন। তাহলে আমি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি, আপনি এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন এবং আপনি একইভাবে গ্লোবাল কালারও পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন উপরের মেনু থেকে এক ধাপ পেছনে যাই, তারপর কালারসে ক্লিক করি। টাইপোগ্রাফির মতো এখানে আমাদের কাছে বেছে নেওয়ার জন্য বেশ কিছু গ্লোবাল প্যালেট আছে। আমি চাইলে 2 নম্বর, 3 নম্বর বা ডার্ক প্যালেট দেখতে পারি। আমি যখন এগুলো ঘুরিয়ে দেখি, আপনি দেখতে পাবেন এখানে খুব বেশি কিছু পরিবর্তন হচ্ছে না, অন্তত আমাদের ওয়েবসাইটের এই অংশে, কারণ এটি বেশিরভাগই ছবি নির্ভর। আমি ডিফল্টটাই রেখে দিচ্ছি। তবে আমরা চাইলে এই প্রতিটি আলাদা রঙও পরিবর্তন করতে পারি। এই থিম কালারগুলোর নিচে আপনি সাইটের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারেন, তবে আমি সাধারণত এটাকে সাদা রাখতেই পছন্দ করি। যদি আমরা আবার উপরে স্ক্রল করি এবং এক ধাপ পেছনে যাই, তাহলে বোতামের জন্য একই ধরনের অপশন পাব। তাই আপনার সব বোতামে পরিবর্তন আনার জন্য এটা দারুণ একটা জায়গা হবে। যদি এমন কোনো নির্দিষ্ট স্টাইল থাকে যেটা আপনি বারবার প্রতিটি উপাদানে আলাদাভাবে কপি করতে না চান,
আপনি যখন সন্তুষ্ট হবেন তখন পাবলিশে ক্লিক করে আপনার সব পরিবর্তন প্রয়োগ করতে পারবেন। এখন আমরা এই সেটিংসগুলো বন্ধ করে আবার আমাদের হোম পেজে ফিরে যেতে পারি। দৃশ্যত এবং গঠনগতভাবে আমরা আপনার সাইট কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ বিষয় কভার করেছি, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো বুঝতে হবে যাতে আপনার ওয়েবসাইট সত্যিকার অর্থে প্রস্তুত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিশ্চিত করা যে আপনার ওয়েবসাইট মোবাইল ভিউয়ের জন্য অপটিমাইজড, কারণ বর্তমানে ওয়েব ট্রাফিকের বড় একটা অংশই ফোন ও ট্যাবলেট থেকে আসে। চলুন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তারপর উপরের অংশে ট্যাবলেটে ক্লিক করি। হোম পেজে স্ক্রল করলে দেখা যাচ্ছে ট্যাবলেট ভিউয়ের জন্য এটা আমার কাছে বেশ ভালোই লাগছে। তাহলে এবার ফোন আইকনে ক্লিক করি, দেখে নেই মোবাইলে কেমন দেখায়। এটা খুব একটা খারাপ না, তবে বিশেষ করে উপরের অংশে এলিমেন্টগুলো একটু গাদাগাদি লাগছে। হেডিংয়ে ক্লিক করুন, তারপর স্টাইলে ক্লিক করুন। এবার টাইপোগ্রাফি এডিট করি। যে কোনো সেটিংসে মোবাইল আইকন দেখালে বুঝতে হবে আমরা যা পরিবর্তন করব তা শুধু মোবাইলেই প্রভাব ফেলবে। চলুন এই হেডিংয়ের ফন্ট সাইজ 4 করে দিই, আর নিচের হেডিংয়ের ফন্টটা করব হয়তো 2 এর মতো কিছু। এখন যদি আমরা এই স্টাইল বারের নিচে ডেস্কটপে ক্লিক করি এবং হেডিংয়ের টাইপোগ্রাফি দেখি, তাহলে দেখব এটা এখনও 9 সাইজেই আছে, যেমনটা আমরা রেখে গিয়েছিলাম। একইভাবে আবার মোবাইলে ফিরে গেলে এই বাটনে ক্লিক করতে পারি এবং অ্যাডভান্সডে গিয়ে জেনে যে এটা শুধু মোবাইলে প্রযোজ্য হবে, আমরা চাইলে প্যাডিং বাড়াতে পারি যাতে একটু জায়গা পাওয়া যায়। আপনি চাইলে ডিভাইস টাইপ অনুযায়ী পুরো সেকশনও লুকিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমাদের অ্যাবাউট আস কন্টেইনারে স্ক্রল করি, কন্টেইনার হ্যান্ডেল সিলেক্ট করি, তারপর অ্যাডভান্সডে যাই, আবার স্ক্রল করে রেসপন্সিভ ড্রপডাউন খুঁজে বের করি। এখানে যদি আপনি হাইড অন মোবাইল পোর্ট্রেট টগল করেন, তাহলে এই সেকশনটা গ্রে হয়ে যাবে এবং এটা মোবাইলে দেখা যাবে না। কিন্তু যদি আমরা আবার ডেস্কটপে ফিরে আসি, তাহলে অ্যাবাউট আস সেকশনটা এখানেই থাকবে। আপনার ওয়েবসাইটের মোবাইল ভিউতে ঘুরে দেখা এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা সত্যিই সময় দেওয়ার মতো কাজ। এখন অবশ্যম্ভাবীভাবে আপনার ওয়েবসাইট বড় হলে আপনাকে একেবারে নতুন পেজ যোগ করতে হবে। আমি আপনাকে দেখাই কিভাবে সেটা করবেন। চলুন আবার ডেস্কটপে ফিরে যাই এবং এই এলিমেন্টের মেনু বারে ড্রপডাউন ক্লিক করি। তারপর অ্যাড নিউ পেজ ক্লিক করুন। চলুন সেভ করি এবং বেরিয়ে আসি। এতে করে এই নতুন পেজটি তৈরি হয়ে যাবে। এবং যদি আমরা এখানে পেজ সেটিংসের জন্য গিয়ার আইকনে ক্লিক করি, তাহলে এই নতুন পেজের টাইটেল প্রজেক্টস এ পরিবর্তন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি উপরের টাইটেলটি এখনও ড্রাফট হিসেবে দেখানো হচ্ছে, তাই যখনই আমরা চাই এই পেজটি পাবলিক করতে, তখনই পাবলিশ ক্লিক করতে পারি। এখন আমরা চাইলে এখানে স্টার্টার টেমপ্লেট দিয়ে শুরু করতে পারি, যেমন আগেও করেছি পেজ বা ব্লক টেমপ্লেট যোগ করার জন্য। কিন্তু আমরা চাইলে আমাদের অন্য পেজ থেকে কন্টেইনার কপি করেও দ্রুত নতুন পেজ তৈরি করতে পারি। চলুন প্রিভিউ চেঞ্জেস ক্লিক করে একটি প্রিভিউ ওপেন করি এবং আমরা এমন একটি পেজে যেতে পারি যেখান থেকে কন্টেইনার কপি করতে চাই। তাহলে যদি আমরা সার্ভিসেস পেজে যাই, চলুন উপরের অংশটা কপি করি। এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করুন, তারপর কন্টেইনার হ্যান্ডেলে ক্লিক করে এই কন্টেইনারটি ফোকাস করুন। আমি রাইট ক্লিক করে এটি কপি করব। এখন যদি আমরা আমাদের নতুন প্রজেক্টস পেজে ফিরে যাই, রাইট ক্লিক করে পেস্ট করলে ঠিক একই সেকশনটি যোগ হবে এবং আমরা এই হেডিংটি এডিট করব। আমরা চাই এখানে লেখা থাকুক প্রজেক্টস এবং আবার পাবলিশ করি। যদি আমরা প্রিভিউ ক্লিক করি, দেখা যাচ্ছে এই টপ হেডারটা আমাদের অন্য পেজগুলোর মতো ট্রান্সপারেন্ট নয়। এটা ঠিক করতে চলুন এডেট পেজ ক্লিক করি। আমি এটা ক্লোজ করব। তারপর আমরা এখানে আস্ট্রা সেটিংসে যেতে পারি। এরপর নিচে স্ক্রল করে অ্যাডভান্সড সেটিংসে যান। ট্রান্সপারেন্ট হেডার অপশনের নিচে এনেবলড ক্লিক করুন। এই উইন্ডোটি বন্ধ করুন, তারপর সেভ চাপুন। এরপর যদি আমরা এই পেজটি দেখি, তাহলে দেখতে পাবো হেডারটি এখন ঠিক হয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায়, আমাদের নতুন পেজ প্রজেক্টস এখনও উপরের ন্যাভিগেশন মেনুতে নেই। এই পেজটি মেনুতে যোগ করতে হলে আমাদের আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তাহলে চলুন উপরের বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করি। এরপর আমরা অ্যাপিয়ারেন্স এগিয়ে ম্যানেজ এই যেতে পারি। সবচেয়ে সাম্প্রতিক পেজগুলোর মধ্যে আমরা প্রজেক্টস ক্লিক করে অ্যাড টু মেনু করতে পারি। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো এটা যোগ হয়েছে। আমরা এটাকে উপরে টেনে নিয়ে গিয়ে অর্ডার করতে পারি। আমরা এটাকে একটু ভেতরে নিয়ে সাব মেনু তৈরি করতে পারি, তবে আপাতত এটাকে বাইরে টেনে রাখি।
আর যখন আমরা সন্তুষ্ট তখন সেভ মেনু ক্লিক করি। দেখতে চাইলে যে পেজটি যোগ হয়েছে কিনা, তাহলে উপরে ওপি অ্যাডমিন বারে থাকা লিঙ্কে কমান্ড ক্লিক করে আমাদের ওয়েবসাইট খুলে নেই। এই নতুন ট্যাবে চলে গেলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টস পেজটি সার্ভিসেস পেজের পাশে এডিট হয়েছে। যদি আবার সেটিংসে ফিরে আসি, তাহলে নিচে স্ক্রল করে আমাদের প্রজেক্টসকে একটি ট্যাবড সাব আইটেম মেনুতে নিয়ে যেতে পারি। আবার সেভ করি, তারপর আমাদের ট্যাবে ফিরে গিয়ে রিফ্রেশ দিই। এখন প্রজেক্টস এখানে সার্ভিসেসের নিচে ড্রপডাউনে চলে এসেছে। মেনু থেকে যে কোনো লিঙ্ক সরানো খুব সহজ। তাহলে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে আসি। এই ড্রপডাউনগুলোর যে কোনোটা খুলে নিন। খুলে গেলে আপনি রিমুভ করতে পারবেন, আর সেভ করলে এটা পুরোপুরি মেনু থেকে চলে যাবে। আমি প্রজেক্টস আবার এখানে নিয়ে আসছি এবং সেভ করছি। তাহলে এখন যেহেতু আমরা জানি কিভাবে এই মেনু পরিবর্তন করতে হয়, চলুন দেখি কিভাবে হেডারের বাকি অংশ কাস্টমাইজ করা যায়, যেমন লোগো ও মেনুর রং পরিবর্তন করা যায়। আমাদের ওয়েবসাইট ট্যাবে ফিরে এসে এখান থেকে কাস্টমাইজ এই ক্লিক করি, তারপর হেডার বিল্ডার এই ক্লিক করতে পারি। লোগো পরিবর্তন করতে সাইট হিরো অ্যান্ড লগোতে ক্লিক করুন, এখানে বা এখানে যে কোনো একটিতে। তারপর চেঞ্জ লগোতে ক্লিক করলে আমরা আপলোড করার জন্য একটি ফাইল সিলেক্ট করতে পারি। তাহলে আমি এখানে একটি বেছে নিচ্ছি। আপলোড হয়ে গেলে এটিকে আবার একবার সিলেক্ট করুন। আমার লোগোটি সুপারিশকৃত ক্রপে সুন্দরভাবে ফিট হয়েছে, তাই আমি ক্রপ ইমেজ করব। আর যদি আপনার লোগো এই প্রিভিউতে পরিবর্তন না হয়, তাহলে সম্ভবত আপনি রেটিনা বা উচ্চ পিক্সেল ডেনসিটি ডিসপ্লে ব্যবহার করছেন। তাহলে আপনি এখানে আপনার লোগোর একটি উচ্চ রেজলিউশনের ভার্সন আপলোড করতে পারেন। তবে আপাতত আমি সব ডিভাইসের জন্য এই একটি লোগোই ব্যবহার করব, এবং যখন আমি সেই সুইচটি টগল করি, তখন দেখতে পাবেন আমার লোগো এখন দেখাচ্ছে। আমরা এখানে এই স্লাইডার দিয়ে আমাদের লোগোর আকার পরিবর্তন করতে পারি, আর আমার কাছে এটা ঠিকঠাকই লাগছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে আমরা একটি সাইট আইকনও আপলোড করতে পারি, যেটাকে ফেভিকনও বলা হয়। আমি ওটা ক্লিক করব, তারপর সাইট এখন সিলেক্ট করব এবং আরেকটি ফাইল আপলোড করব। আপনার লোগো ছোট সাইজে এখানে ভালো লাগতে পারে, কিন্তু আমি এটার জন্য আলাদা একটি ফাইল রেখেছি। আমি ওটা সিলেক্ট করব এবং এখানে ক্রপিং স্কিপ করব। এবং একবার আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এটা ট্যাবে কার্যকর হয়েছে। আমাদের প্রিভিউ বর করে এখানেই দেখানো হয়েছে। এখন যদি আমরা ফিরে যাই এবং হেডার বিল্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের কাছে সাইট লোগো এবং প্রাইমারি মেনুর মতো জিনিসগুলো পুনরায় অবস্থান নির্ধারণ করার অপশন আছে। তাহলে আমি এটা মাঝখানে টেনে আনতে পারি এবং আপনি দেখতে পাবেন কিভাবে সেটা পরিবর্তন হয়। আপনি এটাকে উপরে বা নিচে কোনো সারিতে টেনে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছে সেটা পছন্দ করছি না, তাই আমি এটা এখানেই রাখব। এই মেনুর রং পরিবর্তন করতে চলুন নিচে স্ক্রল করি এবং ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করি, তারপর ডিজাইন ট্যাবে যাই। এরপর যদি আমরা মেনু কালারের নিচে স্ক্রল করি, তাহলে আমরা টেক্সট লিঙ্কের রং নরমাল এবং হোভার অ্যাক্টিভ স্টেটের মধ্যে পরিবর্তন করতে পারি। আমি টেক্সটের রং কালোই পছন্দ করি, কিন্তু আমি এই রংটা আমার লোগোর টোনের সাথে মিলিয়ে দেব। আমি ওই হেক্স কোডটা কপি করেছি, আর এখন এটা এখানে যোগ করব। এখন অ্যাক্টিভ মেনু আইটেমটি আমার লোগোর রঙের সাথে মিলবে। এই পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি। যদি আমরা এখানে নিচে স্ক্রল করি, তাহলে আমরা এই ওয়েবসাইটের ফুটারটাও ঠিক একইভাবে এডিট করতে পারি, যেমনভাবে আমরা আমাদের হেডার এডিট করেছি। তাহলে চলুন এখানে ক্লিক করি, আবার কাস্টমাইজে ফিরে যাই, তারপর ফুটার বিল্ডারে যাই। এতে ফুটারটি ফোকাস হবে এবং আপনি দেখতে পাবেন এখানে আমাদের একই ধরনের লেআউট আছে। চলুন এই কপিরাইট অংশটা খুলে দেখি এবং আমরা এখন বছরের মানটা ঠিক করব। তাহলে এখানে 2022 এর বদলে আমি এটা মুছে ফেলব। আমি একটা বাম ব্র্যাকেট লিখব, তারপর current_year, তারপর ডান ব্র্যাকেট দিয়ে বন্ধ করব। এবং এখন এটা একটা ভ্যারিয়েবল যা বর্তমান বছর দেখাবে। এখন যেহেতু এটা ঠিক হয়েছে, চলুন আমাদের লোগোটা হেডারের সাথে মিলিয়ে পরিবর্তন করি। আমি এই কলাম আইকনে ক্লিক করব। আমি বলবো এখানে পেয়ে গেছি। আমি লোগোতে রিপ্লেসে ক্লিক করব, তারপর মিডিয়া লাইব্রেরি খুলব। আমি আগের মতোই আমার লোগোটা সিলেক্ট করব। সিলেক্টে ক্লিক করুন। তারপর আবার ফুটার মেনু অপশনগুলোতে যেতে চাইলে আমরা ব্যাকে ক্লিক করে ফুটার মেনুতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও সরাসরি ক্লিক করা যায়। আমাদের কাছে অপশন আছে এই পেজগুলো ইনলাইন করতে,
যেটা এখন দেখানো হচ্ছে, অথবা স্ট্যাক করতে। আমার ইনলাইনটাই ভালো লাগে, আর আপনি চাইলে যেভাবে খুশি সাজাতে পারেন। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি, তারপর কাস্টমাইজারটা বন্ধ করতে পারি। আর যখন আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা সন্তুষ্ট, তখন আমরা লাইটস্পিড কেজ প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি, যেটা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে। চলুন এখানে লোগোতে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যাই। তারপর প্রুজেন্সে যান, অ্যাড প্রুজেনে ক্লিক করুন, লাইটস্পিড কেজ লিখে সার্চ করুন, এলআইটি, তারপর এই প্লাগইনটা খুঁজে বের করে ইনস্টল নাওতে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করতে পারি। আমরা এটা আমাদের প্লাগইন তালিকায় এখানে দেখতে পাচ্ছি। ভবিষ্যতে ওয়েবসাইটে কাজ করার সময় চাইলে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করতে পারি, তবে আপাতত আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স আরও ভালো হবে। এখন আপনি জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করার সময় অ্যাস্ট্রে থিম ব্যবহার করতে হয়। আপনি যদি এখনও আমাদের সাথে কাজ না করে থাকেন, তাহলে বর্ণনায় দেওয়া আমাদের বিশেষ অফার লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না, যাতে ব্লুহোস্টে হোস্টিংয়ে ডিসকাউন্ট পান। দেখার জন্য ধন্যবাদ, আর আপনার নতুন সাইট তৈরিতে শুভকামনা।